গার্জিয়ান স্টুডেন্ট তাই তোমার কাছে জিগাইবা বিভিন্ন জিনিস তুমি কিতাব আনাইছো ওগো কও তুমি তার ওসব কইবা বিভিন্ন রকমের প্রশ্ন করবা ওগুলোর উত্তর দিবা মানে একটা টেবিল হলো যদি সেই টিচার চালিয়ে যায় তখন তো একটা এক্সপ্লেনেশন দেওয়ার জন্য মাত্র দরকার ইন্ডিভিজুয়ালি কিন্তু যদি কনকপুরের স্কুলে যেতে আজকে সায়েন্স স্টার্ট হয়েছে। আচ্ছা এখন এই দিকটা আমরা সময়ের অভাব নেই যার কারণে আমরা একদিক থাকিয়া বিভিন্ন রকম প্রশ্ন মডেল সব জন্ম দেখিয়ে তারপরে করব কথা লাগে তুমি দেন সব তাড়াতাড়ি জায়গা দিবে যেমন সর্বপ্রথম একটু মান এটা বিজন না হইব লাগাইছ কনকপুর এমই স্কুলের আজকে সায়েন্সের যে প্রোগ্রামটা ইতিমধ্যে শুরু হয়েছে তাই আপনারা নিচে দেখতে পারবেন আমাদের কনকপুরের শিক্ষক। আমি কনকপুর এমই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী। আজকে আমি যে মডেলটি তৈরি করেছি সেটির নাম হলো গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তন। আজকে আমি বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনের বিষয়ে আপনাদের সামনে ব্যাখ্যা করব। বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত এবং গুরুত্বপূর্ণ পরিবেশগত সমস্যাগুলোর মধ্যে অন্যতম এই দুটি বিষয় একে অপরের সাথে সম্পর্কিত, তবে কিছুটা ভিন্ন। প্রথমেই আমি বলবো বিশ্ব উষ্ণায়ন কি। বিশ্ব উষ্ণায়ন বলতে পৃথিবীর গড় তাপমাত্রার ক্রমাগত বৃদ্ধি বোঝায়। এটি মূলত ঘটে গ্রিন হাউস গ্যাস যেমন কার্বন ডাই অক্সাইড গ্যাস, মিথেন, নাইট্রাস অক্সাইড, কার্বন মনোক্সাইড ইত্যাদি গ্যাস নির্গমনের কারণে। এখন আমি বলবো জলবায়ু পরিবর্তন বলতে আমরা কি বুঝি। জলবায়ু পরিবর্তন বলতে একটি দীর্ঘ সময়ের পৃথিবীর আবহাওয়ার ধরন ও অবস্থার পরিবর্তন বোঝায়। বিশ্ব উষ্ণায়ন একটি প্রধান কারণ হলেও জলবায়ু পরিবর্তন আরও একটি বিস্তৃত বিষয়। এখন আমি আমার মডেলটি দেখিয়ে বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনের কারণগুলো দেখিয়ে দেব। প্রথমেই বলবো জীবাশ্ম জ্বালানি পোড়ানি। এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন একটা ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রির ভেতরে আমরা কয়লা ব্যবহার করে থাকি। এই ইন্ডাস্ট্রির ভেতরে কয়লা ব্যবহার করার ফলে ইন্ডাস্ট্রি থেকে যে নির্গত ধোঁয়া বের হচ্ছে সেগুলো বায়ুতে মিশে এয়ার পলিউশন হচ্ছে, বায়ু প্রদূষণ হচ্ছে এবং এটি বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ। এই দেখুন আপনারা আরেকটি উদাহরণ দেখতে পাচ্ছেন যে কলকারখানা বা ইটের ভাটা। এই কলকারখানা বা ইটের ভাটায় আমরা কয়লা ব্যবহার করে থাকি। এই কয়লা ব্যবহার করে কলকারখানা বা ইটের ভাটা থেকেও যে নির্গত ধোঁয়া বের হচ্ছে সেগুলো বায়ুতে মিশে এয়ার পলিউশন হচ্ছে এবং এটিও বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনের একটি কারণ। এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন ডিফরেস্টেশন। আমরা এখন ঘর, বাড়ি, রাস্তাঘাট ইত্যাদি নির্মাণ করার জন্য গাছপালা, বন জঙ্গল ইত্যাদি বেশি বেশি করে কেটে ফেলতেছি। এই গাছপালা এবং বনাঞ্চল কেটে ফেলার ফলে ডিফরেস্টেশন হচ্ছে। এই ডিফরেস্টেশন হওয়ার ফলে আমাদের বায়ুতে কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ দিন দিন বেড়ে যাচ্ছে। এভাবেই যদি কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ দিন দিন বেড়ে যেতে থাকে তাহলে আমাদের শ্বাস প্রশ্বাস নিতে অনেক অসুবিধা হবে এবং আমাদের বেঁচে থাকা কঠিন হয়ে যাবে। এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন ল্যান্ড পলিউশন। আমরা এখন ডাস্টবিন থাকা সত্ত্বেও আমরা প্লাস্টিক যেখানে সেখানে নিয়ে ফেলে দেই। এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন প্লাস্টিক যেখানে সেখানে ফেলা। এই প্লাস্টিক যেখানে সেখানে ফেলার ফলে প্লাস্টিক মাটিতে মিশে না এবং ল্যান্ড পলিউশন হয়। এই ল্যান্ড পলিউশন মাটি প্রদূষণ হয়। এটিও বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তন আরেকটি কারণ। এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন ওয়াটার পলিউশন। আমরা এখন কলকারখানা থেকে যে নির্গত আবর্জনা বের হয় এবং যে আমরা প্লাস্টিক বোতল ইত্যাদি নিয়ে আমরা জলে ফেলে দিই, এই জলে এগুলো ফেলার ফলে ওয়াটার পলিউশন হয়, জল প্রদূষণ হয়। এই জল প্রদূষণ হওয়ার কারণে জলে যারা বাস করে তাদের প্রধান আশ্রয়স্থল হচ্ছে জল এবং এই ওয়াটার পলিউশনের কারণে তারা তাদের আশ্রয়স্থলও হারাতে পারে এবং এই ওয়াটার পলিউশন বা জল প্রদূষণ জল যদি আমরা পান করি তাহলে আমাদের অনেক রোগ হতে পারে। এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন ফার্মিং। আমরা এখন
আমরা এখন বাজার থেকে রাসায়নিক সার এবং কীটনাশক ঔষধ কিনে আনি এবং এনে আমরা ফার্মিং এ ব্যবহার করি। এই ফার্মিং এ কীটনাশক ঔষধ এবং রাসায়নিক সার ব্যবহার করার ফলে ফার্মিং থেকে যে নির্গত গ্যাস বের হচ্ছে সেগুলো বায়ু প্রদূষণ করছে এবং এটিও বিশ্ব উষ্ণায়নের আরেকটি কারণ। এখন আমরা বেশি বেশি করে বড় গাড়ি ব্যবহার করি। এই গাড়িতে আমরা কি ব্যবহার করি? পেট্রোল। এই পেট্রোল জ্বালানির ফলে গাড়ি থেকে যে নির্গত ধোঁয়া বের হচ্ছে সেগুলো বায়ু প্রদূষণ হচ্ছে, এটিও বিশ্ব উষ্ণায়নের আরেকটি কারণ। এখন এই এখন তুমি এগুলোর থেকে নিরাময় লাগে তুমি কিতা ব্যবস্থা? এগুলো যদি আমরা সমাধান করতে যাই তাহলে আমরা কি করতে হবে এখন আমি আপনাদেরকে বলবো। আমাদেরকে বেশি বেশি করে গাছ লাগাতে হবে। আমরা যদি বেশি বেশি করে গাছ লাগাই তাহলে গাছ কার্বন ডাই অক্সাইড গ্যাস গ্রহণ করবে এবং অক্সিজেন গ্যাস বায়ুতে ছেড়ে দেবে এবং অক্সিজেন গ্যাস যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের শ্বাস প্রশ্বাস নিতে অনেক সুবিধা হবে। এবং আমরা ইন্ডাস্ট্রি এবং কলকারখানার পরিবর্তে আমাদেরকে পরিবেশ বান্ধব প্রযুক্তি গ্রহণ করতে হবে, যেমন সোলার প্যানেল এবং উইন্ডমিল, সৌরশক্তি এবং বায়ুশক্তি আমাদেরকে ব্যবহার করতে হবে এবং আবর্জনাগুলো একটি সঠিক স্থানে ডাস্টবিনে আমাদেরকে ফেলে দিতে হবে। এবং এই আপনি দেখতে পাচ্ছেন ক্লিন ওয়াটার, এবং আমাদেরকে জলে কোনো কিছু না ফেলে জল পরিষ্কার রাখতে হবে যাতে জলে যারা বাস করে তারা সুন্দরভাবে জলে বসবাস করতে পারে। এবং আমাদেরকে আমরা যে গাড়ি ব্যবহার করি সেই গাড়িতে আমরা পেট্রোল ব্যবহার করি, এই গাড়ির পরিবর্তে আমাদেরকে সিএনজি গাড়ি ব্যবহার করতে হবে। সিএনজি এমন একটা গাড়ি যা ধোঁয়া উৎপন্ন করে না, এরকম গাড়ি আমাদেরকে ব্যবহার করতে হবে। এখন আমরা দেখতে পাই যে ইলেকট্রিক গাড়ি যা চার্জ দিতে হয়, তবে সেটাতে পেট্রোল ডিজেল কোনো কিছু লাগে না এবং সেটা থেকে কোনো ধোঁয়া উৎপন্ন হয় না, এরকম গাড়ি আমাদেরকে ব্যবহার করতে হবে। এবং আমাদেরকে ওয়াটার পলিউশনের যেটা কারণ পাবো, ওয়াটার পলিউশনের যেটা কারণ কিলা ওয়াটার পলিউশন হইতে পারে। ওয়াটার পলিউশনে যদি আমরা কলকারখানা থেকে যে নির্গত আবর্জনা বের হয় সেগুলো নিয়ে যদি আমরা জলে ফেলে দিই তবে আমাদের ওয়াটার পলিউশন হবে, জল প্রদূষণ হবে। এবং আমরা যদি কোনো প্লাস্টিক জিনিস নিয়ে জলে ফেলে দিই তাতেও আমাদের ওয়াটার পলিউশন, জল প্রদূষণ হবে। পরিশেষে আমি বলবো, বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তন মানবজাতি টিকে থাকার জন্য একটি বড় চ্যালেঞ্জ। পরিবেশ রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। দায়িত্বশীল পদক্ষেপ গ্রহণ করলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পরিবেশ রেখে যাওয়া সম্ভব। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ফর ইয়োর প্রেজেন্টেশন। একটা প্রশ্ন, এই যে দুইটা এখন ছবি তো একটা দেখালে খাদ্যে আর এখন আসে কোন কিতা বুঝা স্যার, এখানে যে আমাদের অত পলিউশন হচ্ছে এবং বিশ্ব উষ্ণায়ন জলবায়ু পরিবর্তন বেড়ে যাচ্ছে, সেই জন্য আমাদের পৃথিবী এত কষ্ট সহ্য না করতে পেরে কাঁদতেছে। এখন যদি আমরা পৃথিবীর মুখে হাসি ফুটাইতে চাই তাহলে আমাদেরকে এই সব প্রযুক্তি আমাদেরকে গ্রহণ করতে হবে, তবেই আমাদের পৃথিবীর মুখে হাসি ফুটে আসবে। জল থেকে কোনো না পরমাণু। জি স্যার। জল বইলা না ওয়াটার। জি। কোনো না পরমাণু। অণু। অণু হইতে কিতা লাগে আর পরমাণু হইতে কিতা লাগে? জল সংকট পেতে পারবাই না। সংকট হওয়া না। জল সংকট কিতা? জলের কিতা বুঝাই না আমরা জলের সংকট লেখেন কিরা? স্যার, জল আমরা বুঝাইতে গেলে স্যার সংকেত কিলা বুঝান? H2O। নেক্সট হতে পারি না। My name is Shwana Sapnam. I read in class 7. The model I developed is called rainwater harvesting. বৃষ্টির জল সংরক্ষণ। বৃষ্টির জল সংরক্ষণ হলো বৃষ্টির সময় জমা হওয়া জল ধরে রাখা এবং তা বিভিন্ন উপায়ে সংরক্ষণ করা, যা পরে ব্যবহারের জন্য কাজে আসে। রুফটপ রেইন ওয়াটার হারভেস্টিং। আমি যে মডেলটা বানিয়েছি সেই মডেলটার নাম হলো ছাদের উপর থেকে কিভাবে আমরা জল সংরক্ষণ করে খেতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির জল এসে ছাদের উপরে একটা রুফটপে এসে পড়ছে।
রুফটপ থেকে এবং একটা পাইপের মাধ্যমে ফিল্ট্রেশন ট্যাঙ্কে এসে পড়ছে। ফিল্ট্রেশন ট্যাঙ্কের ভিতরে আছে তুলা, বালু, কয়লা এবং পাথর। এগুলো মেঘের মধ্যে থাকা অ্যাসিড এবং গ্যাসগুলো সব শুষে নেবে। শুষে নিয়ে এই পাইপের মাধ্যমে এই কালেকশন ট্যাঙ্কে এসে জলগুলো পড়বে, জমা হবে। এই জলগুলো আমরা কৃষিকাজে এবং ঘরের অন্যান্য কাজে ব্যবহার করতে পারবো। জলগুলো পান করা যেত না? জলগুলো পান করতে পারবে। বৃষ্টি জলের মধ্যে কি কি অ্যাসিড থাকতে পারে? আমরা তো বৃষ্টির জল জেনারেলি খাওয়া উচিত নয়। এগুলিতে তুমি বালি দিয়ে ফিল্টার করটা, এগুলিতে একটা কিছু থাকার কারণে তো ফিল্টার করটা, ও অ্যাসিড বা গ্যাস সেটা থাকতে পারে। অনেক ধরনের অ্যাসিড গ্যাস থাকে। একটা নাম হোক কলকারখানাতে কিন্তু বিভিন্ন ধুলো বাড়ানোর গ্যাস, ওগুলো মেঘর লগে গিয়া একটা অ্যাসিড পরে গেলে কয়েকটা অ্যাসিড পরে একটা চলছে, এটা থাকতে পারে। আচ্ছা, আমরা আর ওইদিন বইয়ে দিল মেঘর লগে কলকারখানা থেকে বিভিন্ন ধুলো উঠে না, ওগুলো নাইট্রোজেন, নাইট্রাস অক্সাইড, তারপরে কার্বন মনোক্সাইড, ওগুলো থাকে না নি, সালফার ডাইঅক্সাইড, এইগুলো মেঘর লগে বিক্রিয়া করিয়া হাইড্রোক্লোরিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিড উৎপাদন, ঠিক আছে? মনে রাখি। এখন যদি আমরা পুষ্করিণীর জলগুলা এগুলা দূষিত হয়, পুষ্করিণী কইছো না এগুলা কিলা দূষিত হয়? দূষিত বলে নষ্ট করে হইব পানিটা। গাছপাতা করে পচে তার বৃষ্টির জলগুলা তো কইছো তুমি বিভিন্ন প্রসেসের মাধ্যমে এগুলো আমরা জিও করতে পারবো। পুষ্করিণীর গুলা কিভাবে জিও করবো? মানে বিশুদ্ধ করবো, পিউরিফাই করে নিয়ে ফিল্টার করে তারপর খেতে হবে। এটার মধ্যে কি তার মানে সোর্স আমরা ইউজ যেটা বালু, তুলা এগুলো। আর কিছু আছে বালু লাগে ব্যবহার করা হয় ফিল্টার করতে। আমরা কোন জিনিস গরম জলের মিশাইয়া পরিষ্কার করি? থ্যাংক ইউ। আমার নাম রুকসানা বেগম, আমি 8ম শ্রেণীর ছাত্রী। আমি আজকে ওয়াটার পলিউশন অ্যান্ড এয়ার পলিউশনের বিষয়ে বক্তব্য দেব। এটার বাংলা হলো বায়ু প্রদূষণ এবং জল প্রদূষণ। আগে বলবো আমি বায়ু প্রদূষণ কাকে বলে। বায়ু প্রদূষণ হলো বায়ুর সাথে কোনো বিষাক্ত বস্তু মিশ্রিত হলে তখন তাকে বায়ু প্রদূষণ বলে। বায়ু প্রদূষণ কিভাবে হয়? ইন্ডাস্ট্রির গ্যাস, বিষাক্ত গ্যাস, ফ্যাক্টরির বিষাক্ত গ্যাস এবং ইটভাটার ধোঁয়া, ইটভাটার ধোঁয়া মেঘের সাথে বিক্রিয়া করে অম্লবৃষ্টির সৃষ্টি হয়। অম্লবৃষ্টির সৃষ্টি হয় ফলে বায়ু প্রদূষণ সৃষ্টি হয়। বায়ু প্রদূষণের ফলে আমাদের রোগ হয়, ফুসফুসের রোগ, হাঁপানি রোগ, ক্যান্সার ইত্যাদি রোগ হতে পারে। এবং এখন আমি ওয়াটার পলিউশনের বিষয়ে বলবো। ওয়াটার পলিউশন হলো, এখানে দেখতে পাচ্ছেন যে পাইপ দিয়ে বিষাক্ত জিনিস রিভারের দিকে যাচ্ছে। এখান থেকে অনেক খারাপ খারাপ জিনিস গিয়ে জলে পড়ার ফলে জলটা দূষিত হয়ে যায়। সেটা আমরা খেলে আমাদের অনেক রোগ হতে পারে। রোগ হলো যেমন ক্যান্সার, পানিবাহিত রোগ, এসব রোগ হতে পারে। আমরা কৃষিক্ষেত্রে যেমন রাসায়নিক সার ব্যবহার করি, রাসায়নিক সারের ফলে এগুলো মেঘের সাথে বিক্রিয়া করে, তারপরে অম্লবৃষ্টি হয়। অম্লবৃষ্টির কারণে আমাদের ক্ষেতের ফসল সবগুলি নষ্ট হয়ে যায়। উদ্ভিদ এবং প্রাণী পরিবেশটাই নষ্ট হয়ে যায়। এরপরে আমরা বলবো যে রাস্তা দিয়ে যেমন আমরা পেট্রোল ডিজেলের গাড়ি চালাই, সেটার পরিবর্তে যেন ইলেকট্রিক
সিএনজি বা ইলেকট্রিক গাড়ি ব্যবহার করার জন্য। সেটার কারণে আমাদের বায়ু প্রদূষণ হবে না, জলও প্রদূষণ হবে না। আচ্ছা, এখন বায়ু প্রদূষণ হয়েছে বলে আমরা বুঝবো কি বায়ু প্রদূষণ হলে বুঝবো যখন বৃষ্টি হইব। এই যে নষ্ট হয়ে গেল ভাই প্রদূষণ যেমন আমি বলবো গেলে আমি তো যেমন আই এম ইলিটারেড, আই ডোন্ট নো দ্য এভরিথিং। যেমন আমি জানি না এটা এখন বায়ু প্রদূষণ হয়েছে বলে আমি বলবো। বায়ু প্রদূষণ হয়েছে বলে যখন মেঘ দিব মেঘের পানি কেউ যদি খায় তার ওখানে কইতো যে মানে ইন্ডাস্ট্রিটা কি দেন যেগুলা আবর্জনা বাইর হয়, এই আবর্জনাগুলো মানে কিটা বস্তু এটা কাটতে পারে, যেগুলা ক্ষতিকর করিয়া যখন নদীতে ইয়ে করে যায় কিটা বস্তু কাটতে পারে, কি বস্তু কাটতে পারে, কি বস্তু ইন্ডাস্ট্রিটা কি যেগুলা বাইর হয় পদার্থ যেগুলা কিটা বস্তুগুলা মানে প্রডিউস হয়েছে ওই যেগুলা বারো যেগুলা ক্ষতি করে আমরা কয়লা অঞ্চল, কয়লা অঞ্চল। ঠিক আছে, ওকে, ঠিক আছে। I read in class 8 in Kharagpur MA School. আজকে আমি যে মডেলটি তৈরি করেছি সেটির বাংলা হলো পাচনতন্ত্র। পাচনতন্ত্র এটি ইংরেজি হলো ডাইজেস্টিভ সিস্টেম অফ হিউম্যান। প্রথমে আমি বলবো পাচনতন্ত্র মানে কি। পাচনতন্ত্র হলো সেই ব্যবস্থা যা খাদ্য পদ্ধতিতে যা পুষ্টি সৃজন করে এবং অবাঞ্ছিত বর্জ্য বের করে দেয়। এটি শরীরের গুরুত্বপূর্ণ ব্যবস্থা যেটি খাদ্য গ্রহণ, তার পরিপাক, পুষ্টি এবং বর্জ্য নিষ্কাশন সম্পর্কিত কাজ করে। প্রথম আমি বলবো পাচনতন্ত্রের যে প্রধান উপাদানগুলো হলো সেটি হলো মুখপথ, খাদ্যনালী, পাকস্থলী, অগ্ন্যাশয়, যকৃত, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র এবং মলদ্বার। প্রথমে আমি বলবো মুখপথ মানে কি। মুখপথ হলো খাদ্য প্রথমে মুখে প্রবেশ করে। মুখপথের টাকার আলাদা সেলিভারি এমাইলিস উৎসকে খাদ্য জটিল অবস্থাকে ভেঙে সরল শর্করাতে পরিণত করে। দ্বিতীয়টি হলো এসোফেগাস হলো খাদ্যনলী। খাদ্য মুখ থেকে খাদ্যনলী দিয়ে পাকস্থলীতে প্রবাহিত হয়। তৃতীয়টি হলো পাকস্থলী, এটির ইংরেজি হলো স্টোমাক। পাকস্থলীতে খাদ্য আসার পর সেখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং পাচনতান্ত্রিক এনজাইম পেপসিন খাদ্য পচাতে সাহায্য করে। সেটি পাকস্থলীতে খাদ্য 6 থেকে 6 ঘন্টা ধরে পচে। অগ্ন্যাশয় এর ইংরেজি হলো প্যানক্রিয়াস। অগ্ন্যাশয় এমন একটি অঙ্গ যা খাদ্য পরিপাকের জন্য প্রয়োজনীয় এনজাইম যেমন ট্রাইপসিন, লিপেজ, প্রোটিন উৎপন্ন করে, যা খাদ্য পরিপাক এবং পুষ্টি শোষণে সহায়তা করে। লিভার এর বাংলা হলো যকৃৎ। যকৃৎ এমন একটি অঙ্গ যা বাইল উৎপন্ন করে। যকৃৎ এমন একটি অঙ্গ যা বাইল উৎপন্ন করে, যা চর্বি পরিপাকের জন্য সাহায্য করে। স্মল ইন্টেস্টাইন এর বাংলা হলো ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্ত খাদ্য থেকে পরিপাকের জন্য প্রয়োজনীয় ক্ষুদ্রান্ত খাদ্য পরিপাক এবং পুষ্টি শোষণের জন্য দায়ী। ইহা পাচনতন্ত্রের সবচেয়ে লম্বা অঙ্গ। এখানে বিলি নামক ক্ষুদ্র প্রক্ষেপণ থাকে যা খাদ্য পচাতে সাহায্য করে। লার্জ ইন্টেস্টাইন এর বাংলা হলো বৃহদান্ত্র। বৃহদান্ত্রের কাজ হলো জল শোষণ এবং অবাঞ্ছিত বর্জ্য বের করে। আচ্ছা, স্মল ইন্টেস্টাইন আর লার্জ ইন্টেস্টাইন কইছি দুটো বুঝোনি আমরা শরীরে আছে নিটা আমরা গবাতে তারে কিটা কই নাম জানেন ক্ষুদ্রান্ত আর বৃহদান্ত্র হইছে গবাতে তো মধ্যে ব্যবহার করলেন না এটা কই ভাই
বড় হঞ্জন বড় আচ্ছা সারা সারপন্থটা দেখো না ওইগুলা খানিগুলা নাই আমি পুরো ডেমো দিয়ে দেখাই দাও মুখে পাও না কোন জায়গাতে খানি তো মাউথ দিয়া দার আর মুখবাদি এসে ইসা দেখা মুখবাদি এসে এসব কাজ খাদ্যনালীতে প্রবাহিত হয়। আচ্ছা সকালে তুমি কিতা দিয়ে খাই আইছো হ্যাঁ খাই আইছো তো এখন যদি টেস্ট করি তো ভাইমনি তোমার শরীরও আছে নি না এখন মানে কিতা দিয়ে খাইছো টেস্ট করে পাওয়া যাইব নি আমরা যেমন খাই আইছি এখন আমরা শরীরও এখন খানিক তো গেছে না নি এখন এখন পাওয়া যাইব নি তো খাইলে अब तो 6.5 ঘন্টা তো ঘুরছে না, এখন তো পাওয়া যাইব। পাওয়া যাইব নি 180 মিনিটে যে হয়ে যায় খানিক ফসি যায় বুঝছো তো আচ্ছা এখন এই যে মডেল যেটা এটার মধ্যে সবচেয়ে লম্বা মানে বিভিন্ন অঙ্গ আছে তো এর মধ্যে সবচেয়ে লম্বা লার্জেস্ট পার্ট কোনটা আর এগুলোর মেইন কাম কিটা জল শোষণ না না সবচেয়ে লম্বা কোনটা করা লাইট লার্জ ইন্টেস্টাইন না তো না লাইট না না লম্বা স্মল ইন্টেস্টাইন এগুলোর কাম কিটা মানে দুর্দান্ত খাদ্য খাদ্য কিটা করে দুর্দান্ত খাদ্য পরিপাকের জন্য প্রয়োজন। আচ্ছা ও এই যে স্মল ইন্টেস্টাইন হয়েছে ওগুর পিছিয়ে ছোটো 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 একটা মানে হইলো গিয়া ছোটো ছোটো প্রক্ষেপণ আছে কিলা কিলা কিন্তু নাম কিটা আচ্ছা লিভারের বাংলাটা কিতা যকৃৎ এটা কিতা করে এটা খাদ্য পরিপাকের সাহায্য না আমরা খাদ্য খাই দেন খাওয়ার পরে খাদ্যটা কোন জায়গা থেকে ফসা শুরু হয় লিভার খাদ্য খাই দেন কথা শুরু হয় কোন জায়গায় গিয়া কোন জায়গা থেকে এগুলা পচন স্টার্ট হয় পাকস্থলী না সবার প্রথম অঙ্গ কিটা খাদ্য নালী না পয়লা মুখ মুখ কিটা থাকে লালার মধ্যে কোন এনজাইম থাকে পেপসি এনজাইম সালাইভারি আমাই সালাইভারি সালাইভারি অ্যামাইলেজ আমাইলে লালা যে কই আমরা কি কিটা করে খাদ্য সাহায্য করে। থ্যাংক ইউ ঠিক আছে আমার কাছে বেটায় গুজরা বেটায় গু আছে তো পরিপাক করে খুব সুন্দর লাগে কয়দিন লাগছে বানাইতে দিন 2 দিনে বানিয়ে ফেলেছ সাবাস কিতা কইব কেমন সময় লাগছে তোমার বানাইতে গিয়া কত সময় লাগছে এটা বানাইতে গিয়া এটা বানাইতে কত সময় লাগছে কয়দিন লাগছে দিন নি 1 ঘন্টা বানিয়ে ফেলাইছ সাবাস কোন কারণে কিতা আইতো অনুষ্ঠান হলো টেবুল নম্বর 18 আমরা নিশ্চয় দেখতে পারটা বাচ্চারা আর কি প্রোগ্রামের যে যত 15 দিন থেকে তারা প্র্যাকটিস করে বা এই কোনপুর এমই স্কুলের যে ছাত্রছাত্রী আজকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করছে নতব তারা অনেক মেহনত করিয়া যেটা জিনিস বানাইছে নিশ্চয় দেখাইতে চাই ডিমান্ড ট্যালেন্ট এটা থাকা অন্যত জরুরি যেহেতু কোনো জিনিস দেখতে পাওয়া যায় যে এটা স্বাভাবিক কিন্তু বানাইতে অনেক কষ্ট লাগে অনেক সময় লাগে যেহেতু মেহনত করে সুন্দর করে বানাইছেন একজাক্টলি যেটা দেশে আছে বা সেরকম থাকে টেবিল নম্বর 19 দেখুন বাচ্চারা এখন বইয়া দাঁড়াই বাত আসুন ইউ গীতা গো ইউ নাম গীতা ওই যে বানাইছে ইউ নাম গীতা কেমন সময় লাগছে এটা বানাইতে গিয়া 60 ঘন্টা 60 দিন লাগছে অত্যন্ত সুন্দর হয়েছে ভালো লাগছে ঠিক আছে
আর নিচে দেখতে পাচ্ছেন টেবিল নাম্বার 23 বাচ্চারা কিভাবে মেহনত করিয়া অনেক দিন থাকিয়া আমি বাচ্চারা জিজ্ঞাসলাম তখন তারা বলছে যে 4 দিন লাগছে এটা কমপ্লিট করতে গিয়া। হ্যাঁ এটা তো একটা রে সুন্দর। এই কি নাম কিতা গো? এটা কিতা কাজ করে? সিস্টেমটা কিতা কিতা লাগে? আচ্ছা আচ্ছা বুঝছি, ঠিক আছে ওইব। তুমি কত সময় লাগছে এটা কমপ্লিট করতে গিয়া? একদিনে বানাইছো? আমি তো 2 সপ্তাহে পারতাম না এটা জিনিস বানানি, বহুত কষ্টর জিনিস দেখে তুমি একদিনে বানিয়ে ফেলাইছো। তোমার নাম কিতা? কোন ক্লাসও? এটা কোন জায়গা? এটা জায়গাটা না স্কুলটার নাম কিতা? হ্যাঁ তোমরা এটা কিতা লিয়ে বইছো? হ্যাঁ গ্লাভ টাফ লাগাইয়া তোমরা ডক্টর মডেল নানি? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ স্যার সকল লইয়া তোমাদের এখানে আওয়াজ একটু পরে হয়ে যাব। স্যার নিশ্চয় দেখতে পারটা আমাদের এই এমই স্কুলের ছাত্রছাত্রী যেভাবে আর কি মেহনত করে অনেক দিনের চেষ্টা চালিয়ে এত সুন্দরভাবে এটার প্রোগ্রামে যেটা যাকে দেওয়া হয়েছে তাই কমপ্লিট করে আজকে এখানে এসেছেন। নিশ্চয়ই দেখতে পারটা আরও কিছু জায়গা আছে আমি দেখাই। আর এখানেও সব রেডি করে রাখা আছে আর কি, সাফরে যাচাই করে এখন আইবা। সুন্দর কই খালি মিলাইছি না এগুলা কই আমি সুন্দর কই শুধু যাইছে আমি ভাবলিও কইতা সুন্দর কইছি। মডেল তৈরি করেছি। আমার মডেলটির নাম হচ্ছে বায়োডিগ্রেডেবল ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং এটির বাংলা হচ্ছে জীবাণু বিরোধিত বর্জ্য। আমি সবার প্রথমেই বলবো যে বায়োডিগ্রেডেবল ওয়েস্ট বলতে আমরা বায়োডিগ্রেডেবল ওয়েস্ট বলতে এমন সব বর্জ্য বোঝায় যা প্রাকৃতিকভাবে ব্যাকটেরিয়া ছত্রাক ইত্যাদি দ্বারা পচনশীল এবং পূর্ণ ব্যবহারযোগ্য। এই ধরনের বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনা করলে পরিবেশ হ্রাস এবং উন্নয়ন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আপনারা নিশ্চয়ই বর্তমান পরিবেশে যে দেখতেই পাচ্ছেন জীবাণু বিরোধিত বর্জ্যের উদাহরণ। এখন আমি আমার মডেলটি দেখিয়ে আপনাদের জীবাণু বিরোধিত বর্জ্যের উদাহরণগুলো দেখিয়ে দিব। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে পশু ও প্রাণীর বর্জ্য, গোবর, পশুর মৃতদেহের জৈব অংশ এবং শিল্প বর্জ্য এবং কৃষি বর্জ্য, ফসলের অবশিষ্টাংশ, শুকনো পাতা ও গাছের অংশ, শিল্প বর্জ্য, খাদ্য প্রক্রিয়াজাত। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মডেলে একটি ইন্ডাস্ট্রি আছে। ইন্ডাস্ট্রিতে শিল্প থেকে উৎপন্ন জৈব পদার্থগুলো হয়। তাছাড়া আমার প্রজেক্টে না থাকায় আর অনেক জীবাণু বিরোধিত বর্জ্যের উদাহরণ আছে, যেমন গৃহস্থালির বর্জ্য, খাবারের উচ্ছিষ্ট, ফল ও সবজির খোসা, চা পাতা, কফির গুঁড়ো, ডিমের খোসা ইত্যাদি। এখন আমি দেখাবো জীবাণু বিরোধিত বর্জ্যের ম্যানেজমেন্টের ধাপগুলো। সংগ্রহ ও পৃথকীকরণ জীবাণু বিরোধিত পদার্থকে অজীবাণু বিরোধিত পদার্থ থেকে আলাদা করে বর্জ্য সংগ্রহের জন্য আলাদা পাত্র বা ব্যাগ ব্যবহার করা হয়। এই দেখুন আমি এর জন্য একটি ডাস্টবিন ব্যবহার করেছি। বর্জ্যকে পচিয়ে জৈব সার তৈরি করার একটি প্রক্রিয়া হচ্ছে কম্পোস্টিং। যেমন গৃহস্থালির বর্জ্য মাটির সঙ্গে মিশিয়ে রেখে দেওয়া হয়, যা পরে উর্বর সার তৈরি হয়ে যায়। আমি কিছুক্ষণ আগে যে বলেছিলাম পশু ও প্রাণীর বর্জ্য, গোবর, পশুর মৃতদেহের জৈব অংশ ইত্যাদি হচ্ছে জীবাণু বিরোধিত বর্জ্যের উদাহরণ। এইসব বর্জ্যগুলো এই দেখুন এই ট্রাকে করে নিয়ে আসে বর্জ্যগুলো থেকে জৈব সার তৈরি করার জন্য। এই জৈব সার তৈরি করতে আমাদের কম্পোস্টিং প্রক্রিয়াটি ব্যবহার করতে হবে। কম্পোস্টিং অর্থাৎ বর্জ্যকে পচিয়ে জৈব সার তৈরি করার একটি প্রক্রিয়া। বর্জ্যগুলোকে পচিয়ে জৈব সার তৈরি করতে আমাদের একটি পাত্র ব্যবহার করতে হবে। এই দেখুন এর জন্য আমি একটি মিক্সিং চেম্বার ব্যবহার করেছি। এরপরে হচ্ছে ভার্মি কম্পোস্টিং। এই দেখুন কেঁচোগুলো ব্যবহার করে জৈব সার তৈরি করে এই কেঁচোগুলো ব্যবহার করে আমরা জৈব সার তৈরি করতে পারি। এবং হচ্ছে বায়োগ্যাস প্ল্যান্ট, গ্যাস স্টোরেজ ট্যাঙ্ক অর্থাৎ বায়োগ্যাস প্ল্যান্ট। এই বায়োগ্যাস প্ল্যান্ট হচ্ছে রান্নার উচ্ছিষ্ট, পশু গোবর ইত্যাদি থেকে এই বায়োগ্যাস প্ল্যান্টটা উৎপাদন হয়। এর মাধ্যমে আমরা জ্বালানি উৎপাদন ও বর্জ্য হ্রাস করতে পারি। বায়োফুয়েল জিনিসটা বায়োমাস থেকে তৈরি হয়। বায়োমাস হচ্ছে আমাদের বিভিন্ন বর্জ্য যেগুলো ডিমের, ফল ও সবজির খোসা, গোবর, পশু প্রাণী ইত্যাদি থেকে এই বায়োমাস পচিয়ে ইত্যাদি এই বায়োমাস তৈরি হয়। বায়োমাস থেকে আমাদের বায়োফুয়েলটা তৈরি হয়। এবং আরেকটি প্রক্রিয়া হচ্ছে স্টিম বয়লার। এই স্টিম বয়লার হচ্ছে বয়েল করা একটি প্রক্রিয়া। আমাদের যে পশু গোবর ও বিভিন্ন বর্জ্য আসে সেগুলো বয়েল করে সেগুলো থেকে যে গ্যাস বের হয় সেগুলো গ্যাস স্টোরেজ ট্যাঙ্কে দেয় এবং সেগুলো থেকে যে অয়েল বের হয় সেগুলো বায়োফুয়েলে পৌঁছিয়ে দেয়। এবং হচ্ছে পাওয়ার হাউস। এই পাওয়ার হাউসটা হচ্ছে
পাওয়ার হাউস থেকে স্টিম জেনারেটরটা হচ্ছে একটি মেশিন। এই মেশিনে পাওয়ার হাউস থেকে কারেন্ট পৌঁছিয়ে দেয়। আচ্ছা আমরা যেন ওই যে বস্তুগুলো যেন বায়োডিগ্রেডেবল হয়, মানে লাইলা বিনাশক হয়ে যায়, লাইলা ফসে যায়, খেনে ফসে। ধরো তুমি সবজি বানাইয়া তার যেন আবার যেগুলো যেন মানে সবজির খাটা উঠা যেগুলো যেন এগুলো তো রাখে দিলাম, কতদিন ফসে এগুলো ফসে যাইবার খেনে ফসে? এগুলো জেনে ফসে, কারণ আমাদের এগুলো না ফসলে আমাদের যে পরিবেশ আছে এগুলোর কারণটা কি? বা আমরা করো যেন সবজি রান্না করি, ভাত রান্না করি, যখন ধরো তুমি কালকে ভাত রান্না করে তৈছো, আজকে গিয়া এগুলো ভালো পাইবা না, এগুলো মানে আমরা ওখানে গান্দা হয়ে যায় খেনেও। জন্ম হয় ব্যাকটেরিয়া জন্মার কারণে এগুলো বসিয়ে বা খারাপ হয়ে যায়। এখন ব্যাকটেরিয়া গুলোতে গেলে ধীরে 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 বড় বড় ফুকা হয়ে যায়, খেনেও দেখলাইনি, মানে যেমন কোনো বস্তু যেমন ফসিয়া পরবর্তীতে বড় বড় ফুকা হয়ে যায় না নি, আমরা কই না কিড়া ধরে লেছি, ইঞ্জুর ধরে লেছি, খেনেও ফসা দেখলাইনি, এগুলো দেখছো তো? এখন প্র্যাকটিক্যাল লাইফ ওরকম আছে না নি, খেনেও বিভিন্ন পর্যায়ে যেগুলো ওগুলো ফসার কারণে ব্যাকটেরিয়া যেগুলো ফুকা বর্জ্যগুলোকে ফসানির কারণে ওগুলো এখন আমরা এগুলো ব্যাকটেরিয়া ফুকাগুলো। ঠিক আছে। এই যে সুন্দর হয়েছে মোবাইল নাম্বার কত? তো আগলা রাখিও তো সাউন্ড করতাম। আমার নাম আজিদা বেগম, আমি কনকপুর এমই স্কুলে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। আজকে আমি যে মডেলটি বানিয়েছি সেটির নাম হলো ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ। ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে উদ্ভিদ, শৈবাল, কিছু ব্যাকটেরিয়া এবং সূর্যালোক হরিতকণা এবং কার্বন ডাই অক্সাইড ইত্যাদি উৎপন্ন হয়। সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিসের গুরুত্বপূর্ণ সমীকরণ হলো কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, লাইট এনার্জি, সানলাইট, ওয়াটার, মিনারেল এগুলোর গুরুত্বপূর্ণ উপাদান। আর সালোক সংশ্লেষণের গুরুত্ব হলো এটি জীবজগতের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান। ঠিক আছে। আচ্ছা ওটা আমরা যে শ্বাস ছাড়ি, যে গ্যাসটা ছাড়ি, এটার নাম কিটা? আমরা যে গ্যাসটা ছাড়ি এগুলোর নাম হলো কার্বন ডাই অক্সাইড, আর যেটা আমরা লই এটার নাম হলো অক্সিজেন। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কিটা সাধারণত ব্যবহার করা হয়? কার্বন ডাই অক্সাইড এবং জল। এটা আমরা খাই রাখতে দিই। সূর্য। আর ক্লোরোফিল কিটা? ক্লোরোফিল হলো সূর্যের আলো, মানে ক্লোরোফিল থেকে সূর্যের আলো শোষণ করে। ক্লোরোফিল জি। এই ওখানেও থাকে। ক্লোরোফিল একটা পাতা থাকে। পাতা থাকে না। আর অনেক পাতা দেখা যায় এটা সাদা রং সবুজ থাকে। পাতার রং সবুজ কারণ পাতা হরিতকণা থাকে। আর ওগুলো ইংলিশ ক্লোরোফিল। আর যে অনেক পাতা লাল থাকে এগুলো থাকে না ক্লোরোফিল। কিছু কিছু পাতা গাছ তখন লাল হয়ে যায় বা সাদা হয়ে যায়, ফুল সাদা আছে না। খেনেও এটা সব জায়গাতেই হরিতকণা থাকে না। হরিতকণা থাকে কিন্তু অন্য পাতা থাকে রঙিন হয়, ক্রোমোপ্লাস্টিক। সুন্দর হয়েছে, ভেরি গুড। বা আমরা যখন হয় দেখো ও যেমন বোর্ডোড বা চপ্পল কোনো গাছের উপরে একদিন দুই দিন রাখার বাদে গাছগুলো সাদা হয়ে যায়, দেখলাই নি? সাদা হয়নি বা কোনো কিছু রাখলে খেনেও খুব সুন্দর হয়েছে। খাইয়া নাও। এটা 6। ওয়ালাইকুম সালাম। আমার নাম তাহিয়া বেগম, আমি কনকপুর এমই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী। আজকে আমি যে মডেলটি তৈরি করেছি সেটির নাম হলো সয়েল কনজারভেশন বা মাটি সংরক্ষণ। আমি আজকে বলবো সয়েল কনজারভেশন কি, আমরা কিভাবে মাটি সংরক্ষণ করে রাখি, মাটি কিভাবে ক্ষয় হয়। সবার প্রথমে আমি বলবো সয়েল কনজারভেশন কি। মাটি সংরক্ষণ হলো মাটির ক্ষয় রোধ, উর্বরতা
মাটির ক্ষয় রোধ এবং উর্বরতা বজায় রাখার জন্য গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও কৌশল। এটি কৃষি, পরিবেশ এবং বাস্তুতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ মাটির ক্ষয় হলে খাদ্য উৎপাদন কমে যাবে এবং পরিবেশগত ভারসাম্য নষ্ট হবে। এখন বলবো আমি মাটি ক্ষয়ের কারণ। মাটি ক্ষয় হওয়ার দুই কারণে, প্রাকৃতিক কারণ এবং মানব সৃষ্ট কারণে। প্রথমে আমি বলবো প্রাকৃতিক কারণে কিভাবে মাটি ক্ষয় হয়। প্রাকৃতিক কারণে মাটি ক্ষয় হওয়ার কারণগুলো হলো, যদি বেশি বাতাস হয় তাহলে আমাদের মাটি ক্ষয় হবে। ভারী বৃষ্টি ও বন্যা, যদি বেশি বৃষ্টিপাত হয় এবং বন্যা হয় তাহলে আমাদের মাটি ক্ষয় হবে। ভূমিধস, নদীর তীর ভাঙ্গন, এই দুটি হলো প্রাকৃতিক মাটি ক্ষয়ের কারণ। এখন বলবো আমি মানবসৃষ্ট মাটি ক্ষয়ের কারণ। অতিরিক্ত চাষাবাদ এবং বন উজাড়, এগুলো যদি হয় তাহলে আমাদের মাটি ক্ষয় হবে। এখন বলবো আমি মাটি সংরক্ষণের কয়েকটি পদ্ধতি। প্রথম পদ্ধতিটি হলো শারীরিক পদ্ধতি, কন্ট্রোল চাষ। ডালু জমিতে সমান্তরালভাবে চাষ করে পানির গতি কমানো হয়। আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে এখানে যখন উপর দিক থেকে নিচের দিকে পানি নেমে আসবে তখন অতি দ্রুত বেশি গতিতে আসবে। যখন আমার ডালু জমি সমানভাবে যদি আমরা চাষ করি, যখন উপর দিকে নিচের দিকে পানি নেমে আসবে তখন ধীরে ধীরে পানি নেমে আসবে এবং আমাদের মাটির ক্ষয় হবে না, আমরা মাটি সংরক্ষণ করে রাখতে পারবো। এখন বলবো আমি টেরেস চাষ, টেরেস ফার্মিং। ডালু জমিতে পাহাড়ি অঞ্চলে ধাপ তৈরি করে চাষ করা হয়। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এইটি হলো টেরেস চাষ। এটি আমাদের অঞ্চলে না, এটি পাহাড়ি অঞ্চলে গেলে আপনারা সবাই দেখতে পাবেন এই চাষটি। এখন বলবো আমি গার্লি প্লাগিং। গার্লি প্লাগিং ছোট গর্ত বা নালা বাড়াট করে পানির ধারণ ক্ষমতা বাড়ানো হয়। এই যে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে উপর দিক থেকে যখন নিচের দিকে পানি নেমে আসবে অতি দ্রুত গতি বেশিতে নেমে আসবে। যদি আমরা এখানে একটি গর্ত করি তখন উপর দিক থেকে যখন নিচের দিকে পানি নেমে আসবে তখন এখানে একটি গর্ত থেকে যখন গর্তের উপরে আসবে তখন গর্ত থেকে এখানে ধীরে ধীরে নিচের দিকে নামবে এবং আমাদের মাটি ক্ষয় হবে না, আমরা মাটি সংরক্ষণ করে রাখতে পারবো। এখন বলবো আমি কৃষিগত পদ্ধতি, শস্য চক্র ক্রপ রোটেশন। একাধিক ফসল পর্যায়ক্রমে চাষ করে মাটির পুষ্টি ঠিক রাখা হয়। একটি ফসলের পর আরেকটি ফসল, আরেকটি ফসলের পর আরেকটি ফসল, একটি ফসল শেষ হওয়ার পর আরেকটি ফসল আমরা লাগাই, আরেকটি ফসল শেষ হওয়ার পর আরেকটি ফসল। কারণ যখন যেই ফসলটি লাগাই এই ফসলের জলগুলো আমাদের মাটি ধরে রাখে এবং এই ফসলটা শেষ হওয়ার পর আমরা আরেকটি ফসল লাগাই, কারণ হলো সেই ফসলের জলগুলো আমাদের মাটি ধরে রাখে এবং আমাদের মাটি সংরক্ষণ করে রাখতে পারে, আমাদের মাটি ক্ষয় হয় না। কাভার ক্রপিং, খালি জমিতে শস্যহীন মৌসুমে গাছ লাগানো হয় যাতে মাটি সুরক্ষিত থাকে। যখন আমাদের জমিগুলো খালি থাকে তখন আমরা জমিতে গাছ লাগাই, কারণ হলো এই জমিতে কোনো গাছ থাকে না এবং আমাদের মাটি ক্ষয় হবে। পাহাড়িয়া অঞ্চলের মাটি বালা আনি না, আমাদের গ্রামাঞ্চলের ওই ওগুলা মাটি বালা। আর মাটি কত ধরনের? পাহাড়ি অঞ্চলের মাটি বালা, পাহাড়ি অঞ্চলে মাটি ভালো হয়ে যায় তাহলে এগুলাতে ধান খেতে বেশ ভালো হয় না। কেন কদিন করে দেখা বালি মাটি যেগুলো এগুলা ধান পুরা লাল হয়ে যায় এখানে। মাটি কি কত ধরনের জানো নি? পলি মাটি জানো নি? মাটি হলো পৃথিবীর উপরিভাগের কঠিন আবরণটিকে মাটি বলা হয়। এটি হলো খনিজ পদার্থ, বালি, পাথর এবং জল, বাতাস এই কয়েকটি দ্বারা গঠিত। এখন তোমার যদি দেওয়া হয়, যদি তুমি যেমন সবজি ক্ষেত করতা তাহলে মাটিটাতে তুমি কিভাবে খুব ভালোভাবে এটারে উর্বর মাটি কিলা বানাইবা? এই জায়গার মাটি একদম পুরা বাজে মাটি, ওই মাটিগুলো তুমি কিভাবে উর্বর বানাইতে পারবা? আমরা যদি রাসায়নিক সার ব্যবহার করি তাহলে তো আমরা মাটি ওলা হয়ে যাব। আমরা এইটা সারের বদলা যদি আমরা কম্পোস্ট বা সবুজ গাছের পাতাগুলো যদি আমরা ব্যবহার করি, গরুর গোবর এগুলো যদি ব্যবহার করি তাহলে আমাদের মাটি ভালো হবে এবং ফসলও ভালো হবে। আমরা চাপ মারি থাকে, এগুলোর মধ্যে মিডিলে কোনো উর্বরতা থাকে না, উর্বরতা থাকে না, এখানে একবারে ঠিক আছে, শুক্রিয়া, অনেক সুন্দর হয়েছে। টেবিল নম্বর 8, ইতিমধ্যে টেবিল নম্বর 8 কমপ্লিট হয়েছে। আমরা এখন যাই টেবিল নম্বর 9-এ, তারা ওখানে রেডি আছে। আমার নাম জাকিয়া সিদ্দিকী, আমি সপ্তম শ্রেণীর ছাত্রী। আজকে আমি যে মডেলটি তৈরি করেছি সেটার নাম ওয়েস্ট ওয়াটার ম্যানেজমেন্ট বা বর্জ্য জল ব্যবস্থাপনা। ওয়েস্ট ওয়াটার হলো
জল যা গৃহস্থালী শিল্প কৃষি বা বাণিজ্যিক কার্যক্রম থেকে ব্যবহারের পর নিষ্কাশিত হয় এবং এতে রাসায়নিক জৈব ও জৈব বর্জ্য মিশ্রিত থাকে। এই জল সঠিকভাবে ব্যবস্থাপনা না করলে পরিবেশ দূষণ এবং জনস্বাস্থ্য সমস্যার সৃষ্টি হয়। এখন আমি আপনাদেরকে বলবো বর্জ্য জলের উৎস, গৃহস্থালী বর্জ্য জল। এই যে আপনারা একটি ঘর দেখতে পাচ্ছেন, এই ঘরে রান্নাঘর বাথরুম টয়লেট থেকে নিষ্কাশিত জল বাইর হয়ে হাউস এন্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট শিল্প বর্জ্য জল। এই যে আপনারা একটি ইন্ডাস্ট্রি দেখতে পাচ্ছেন, এই কারখানার প্রক্রিয়াকরণ থেকে নির্গত রাসায়নিক বাড়ি ধাতু তেল এবং তাপযুক্ত জল বাহির হয়ে হাউস এন্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টে জমা হয়। এখন আমি আপনাদেরকে বর্জ্য জলের ব্যবস্থাপনার ধাপ বলবো। প্রথমে আমরা বড় ময়লা পলিথিন এবং ভারী পদার্থ আলাদা করব। সলিড সেপারেশন ট্যাঙ্কের এই 3টি ধাপ আছে। প্রথম ধাপটিতে আমরা বড় ময়লা, তারপরে পলিথিন, তারপরে জলের সাথে মিশ্রিত কিছু আবর্জনা, পরে আমরা সেডিমেন্টেশন ট্যাঙ্কে সেগুলো বাড়ি কণাগুলো নিচে বসে যাবে। আচ্ছা, ওই যে সলিড সেপারেশন যেটা, এটা দিয়ে আমরা কিতা করি? এটা ইউজ করলাম যে এটা ইউজ করার মানেটা কিতা? এই সলিড সেপারেশনের 3টি ধাপ আছে। প্রথম ধাপটিতে পলিথিন, তারপরে বড় ময়লা, তারপরে জলের সাথে মিশ্রিত আবর্জনা। যেমন ফিল্ট্রেশন অত মানে দাপ খেনে এটা ব্যবহার এখানে আমরা অত দাপ ব্যবহার করা ফিল্টার করতে সময় ফিল্টার পরিষ্কার করতে দুটো দাগ, আর 6টা দাগ দিছে, 2-3টা দাগ তো। তখন আমি 2টা দিলে আমার কেউ মানে রাসায়নিক আর ক্ষুদ্র জীবাণু দূর করা যায়। অত দাপ দিলাম কেন? ঠিক আছে, পার্টস অফ প্লান্ট। আমি ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। আজ আমি একটি মডেল তৈরি করেছি, সেটির নাম হলো পার্টস অফ প্ল্যান্ট। পার্টস অফ প্ল্যান্ট মানে গাছের বিভিন্ন অংশ। আপনারা দেখতে পাচ্ছেন রুট মাটির নিচে থাকে এবং এটি গাছকে মাটির সাথে দ্রবভাবে ধরে রাখে। পাশাপাশি পানীয় খনিজ উপাদান শোষণ করে। স্টিম, আপনারা দেখতে পাচ্ছেন স্টিম এটি হলো গাছের প্রধান দণ্ড, যা পাতা, ফল ও ফুলকে ধরে রাখে এবং খাদ্য পানি পরিবহন করে। ফ্লাওয়ার হলো এটি হলো গাছের প্রজনন অঙ্গ, যা ফল ও বীজ তৈরি করতে সাহায্য করে। ফ্রুইট হলো এটি থেকে বীজ ধারণ করে এবং এটি বীজ তৈরি করার জন্য অতি গুরুত্বপূর্ণ। লিভস অর্থ পাতা, এটি গাছের খাদ্য কারখানা হিসাবে ব্যবহার করা হয়, যেখানে শালুক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করা হয়। আচ্ছা, ফুলটা কি একটা ফল কিভাবে সৃষ্টি হবে? ফুল থেকে সবগুলা ফুল থেকে আবার ফল হয় না, হেনে হয় না, কিছু কিছু ফুল থেকে ফল হয়, হেনেও। ফুলের ভিতরে কিতা কিতা বস্তু থাকে? এটি গাছের প্রজনন অঙ্গ, যা পাতা, ফল ও বীজ থেকে। ফুলের প্রজনন অঙ্গ, রিপ্রোডাক্টিভ অর্গান গুলা কিতা কিতা? ফুলের ভিতরে অঙ্গ আছে না 2টা, কোন নাম কিতা? স্টেমেন আর ঠিক আছে, যদি তুমি এটার তো নাম লিফ কইছো, লিফ না নি? এই সবটা মিলিয়া কয়েকটা পাতা আছে তো? এটি সব মিলিয়ে শাখা বা প্রশাখা। না, ওই যে পাতা, কয়েকটা পাতারে যদি কই দিব নাম দিতে হইব। আচ্ছা, এখন তুমি এই যে ফলগুলো দিছো লাল, এগুলো ফুল দিছো হলুদ, এটা কেন? মানে হলুদ ফুল থেকে লাল ফল হইব না হইতো না? আর যদি কিতার কারণে ওগু থেকে হলুদ থেকে লাল বদলে কেন? একবার শুধু দেখো না। আর পাতার চিনি কিন্তু নাম কিতা কিতা?
পাতা তার ছোট ছোট চিত্র থাকে না নি এগুলো কিনা এগুলার কিনা করে দেখাই নি মানে ছোট ছোট চিত্র থাকে ওটা খানা 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 নেই না না চিত্র গুটি 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 চিত্র খানা খানা পত্ররন্ধ্র ভাই নাম স্টোমাটা আচ্ছা ভেরি গুড সুন্দর হয়েছে বহুত সুন্দর হয়েছে নি এখন আমরা যাইব টেবিল নাম্বার 10 বানান তুমি ওকে দাও না নিচে তো নে তুমিও এখন ধরিও 2 মিনিট হয়ে না ভাই ওকে সরাই রাখো আমার নাম রুইনা আক্তার, আমি অষ্টম শ্রেণীর ছাত্রী। আমি যেটি মডেল তৈরি করেছি যেটি হলো নিরন স্নায়ুকোষের প্রধান এটা সবটা নিরন আস্তে স্নায়ুকোষের স্নায়ুতন্ত্রের মৌলিক ইউনিট এবং এটি শরীরের স্নায়ু সংকেত বা তথ্য প্রেরণ অগ্রহণের জন্য দায়ী। স্নায়ুকোষের প্রধান কাজ হলো শরীরের তথ্য থেকে শরীরের বিভিন্ন অংশ থেকে তথ্য সংগ্রহ করে তা মস্তিষ্ক থেকে মস্তিষ্ক শরীর ওইটা অংশে প্রেরণ করে। আর ওই যে একটা যে ইন্টারনাল ডেনলাইট হলো স্নায়ুকোষের শাখাযুক্ত অংশ যা স্নায়ুকোষ থেকে তথ্য সংগ্রহ করে তা ডেনলাইট হলো স্নায়ুকোষের শাখাযুক্ত অংশ যা 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 তথ্য সংগ্রহ করে অন্যান্য অংশ দিয়ে। আর অর্থাৎ এটা হলো সেল বডি, ওই যেটা এটা হলো সেল বডি। সেল বডি হলো স্নায়ুকোষের প্রধান অংশ যে এটি নিউক্লিয়াস কোষকেন্দ্র ধারণ করে যা কার্যকর্ম নিয়ন্ত্রণ করে। ওটা এটা নিউক্লিয়াস ও সেল বডির সেল বডি নিউক্লিয়াস হলো স্নায়ুকোষের কাজ নিউক্লিয়াস হলো স্নায়ুকোষ কার্যকর্ম আচ্ছা শুনো নিউক্লিয়াস কার্যকর্ম আচ্ছা এমন হয়েছে কিটা আমরা ওই যে সিংহর হরিণের হিংসর মতো যেগুলা এগুলার খাস কিটা এগুলা কিতা করে তথ্য সংগ্রহ করে কিতা থাকিয়া মানে অন্য নিউরন থেকে এই তথ্য এগুলো আমরা কিতা কই ডেনড্রাইট হয় না না তথ্য যেগুলো আনে এগুলার আমরা বৈজ্ঞানিক ভাষা কিতা কই কিতা সংকেত হিসাবে আনে মাত বুঝছো না একটা নিউরন থেকে আরেকটা নিউরন তো আইব তো একটা তথ্য এগুলো আমরা কিতা কই খাদ্য হয় না না প্রশ্ন বুঝছো না আর বুঝিয়ে দিন মানে প্রশ্ন হইল গিয়া ওজন যেগুলা এগুলা তো তথ্য সংগ্রহ করে ওজন তথ্য সংগ্রহ করা দেখা নিকান যে কিতাব বুঝছো নি আচ্ছা ওজন এটার নাম এগুলার নাম কিতা এক্সন ডক্টর হয় এক্সন এগুলার নাম কিতা আর এগুলার মানে ফাঁক কিতা ফাঁক কিন্তু নাম কিতা ফাঁক কিতার লাগে নাম তো লেখা আছে দেখি দিকে কই দিয়া এরপরে তাতারা তারা একটা মাইলেজ সেট হয় অক্টার ডাউন মাইলেজ সেট হয় অক্টার মাইলেজ সেট হয় ওই যে ডক্টর হয় এক্সন ওই যে একটা ওই যে সাইডে একটা ওটার হয় এক্সন খালি ওটার নাম একজন নিয়ে আর নাই একজন আর ওটার হয় মানে সাইডে যে ওই যে থাকে একটা টার্মিনেট হয় নিচে যেটা খাইতে ঠিক আছে সুন্দর হয়েছে বহুত সুন্দর হয়েছে নেক্সট ওই মাইকটা তারা দেও আর ওগো হরাই রাখে ও যেটা সবাই আমার নাম জাহানারা বেগম, আমি সপ্তম শ্রেণীর ছাত্রী। আমার সহপাঠীর নাম মতিন আক্তার। আজ আমি আপনাদের সামনে যে মডেলটা তৈরি করেছি সেটা হচ্ছে ইংলিশে হচ্ছে হোমের হার্ট, বাংলাতে হচ্ছে মানুষের হৃৎপিণ্ড। মানুষের হৃৎপিণ্ড কার্যপ্রণালী জটিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শরীরের প্রতিটি কোষে অক্সিজেন পুষ্টি সরবরাহ এবং বর্জ্য পদার্থ অপসারণের কাজ করে। হৃৎপিণ্ডের প্রধান কক্ষ 4টি আছে: ডান লিম্ব, রাইট এট্রিয়াম, ডান নিলয়, রাইট ভেন্ট্রিকল। দেখাই দিল ওটা জানো তুমি কইয়া দাও তাই দেখাই দিব না তুমি কইয়া দাও তাই দেখাই দিব এটা হচ্ছে ডান অলিন্দ, এটা হচ্ছে ডান নিলয়, রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল। এটা হচ্ছে বাম অলিন্দ, এটা হচ্ছে বাম নিলয়, লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল। রক্তনায়ক রক্তমণি আর্টারি রক্তকে বিভিন্ন অংশ থেকে হৃৎপিণ্ডে হৃৎপিণ্ডে আনে। শিরাপিল শরীর থেকে রক্ত সংগ্রহ করে হৃৎপিণ্ডে আবার ফেরত আনে। হৃৎপিণ্ডের বাল্ব, বাইকাসপিড বাল্ব, লেফট সাইড। দেখাই দাও দেখাই যাবে মানে ডেমো দিয়া কিনা রক্ত সঞ্চালন দিয়ে করে চলাচল করে। তাই ধরো মাইক নাও এটা হচ্ছে ধমনী আর এটা হচ্ছে শিরা। ধমনী আর্টারি
শিরাবিন ভেইন ভেইনের শরীর থেকে বিভিন্ন অংশ থেকে হৃৎপিণ্ড ও খারাপ রক্তগুলি এখানে জমা করে। আর এখানে শরীর থেকে হৃৎপিণ্ড থেকে শরীরে অংশ রক্ত নিয়ে যায়, এটা হচ্ছে ভালো রক্ত। আমরা যেন ওদের শ্বাস নেই যে এগুলা তো আবার হার্টও যায়, তো গিয়া একটা পিউরিফাই কোন জায়গাতে হয়? পিউরিফাই বুঝো নি, বিশুদ্ধ কোন জায়গাতে বিশুদ্ধ হয়? আর কি, পরিষ্কার হয়। পার্লামারি আর্টারি, পালমোনারি আর্টারি লইয়া যায় কোন জায়গা দিয়া বিশুদ্ধ? পার্লামারি ভেইন, না না, এগুলো তো লইয়া যায়, এগুলো বেইন কোন জায়গাত নিয়ে এনে ইনো কিন্তু নাই, এই সব এগুলো নাই। আমরা শ্বাস প্রশ্বাস লই দেন, প্রধান অঙ্গ কোনটা? ফুসফুস, ফুসফুস, ইংরেজি কিটা? লাংস। আচ্ছা, ইনো হইল বাইকাসপিড বাল্বর খাম কিটা? রক্তগুলো নেওয়া, ডক্টরে নেওয়া, কোন দিকে নেওয়া? না, এগুলো খাম হইলো কি ডক্টরে একদিকে দেওয়া, মানে উল্টা ঘুরতো না। আচ্ছা, আর ওই যে তুমি লাল সিরিঞ্জ দেখাইলে আর এগুলো নীল, এটা লাল আর নীল কিতা বুঝাই দেয়? লাল হলো ভালো রক্ত আচ্ছা আর নীল হলো খারাপ রক্ত। আচ্ছা, এখন লাল দেখো এগু কোন জায়গাতে কোন জায়গা যার, আর এগু কোন জায়গাতে কোন জায়গা যার? লাল রক্ত আর্টারি থেকে লেফট অ্যাট্রিয়াম ও লেফট ভেন্ট্রিকুল ও বাইকাসপিড বাল্বের মাধ্যমে হয়। না না, লাল রক্ত যেটা এটা কোন জায়গা দিয়ে শুরু হয় আর কোন জায়গা দিয়ে শেষ হয়? ওখান থেকে শুরু। লাল নেই আচ্ছা, না, এটা শুরু হয় ওখান থেকে, পার্লামারি ভেইন আর এগু হইল আর কান থেকে, আর লাংস থেকে, Lungs থেকে। আর এই যার কোন পায় কোন দিকে তার কোন জায়গা? বাইকাসপিড বাল্ব থেকে লেফট ভেন্ট্রিকল লেফট অ্যাট্রিয়ামে আর্টারি মাধ্যমে কি আর হৃদপিণ্ড থেকে তুমি বারো এগুর নাম কি? দিতে পারে আচ্ছা, আর্টারি। গেল। আর এগুলো ভালো না বাল? ভালো ভালো। আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। টেবিল নাম্বার 12। সুন্দর করে কইস। আমার নাম তান্না সুলতানা, আমি ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। আজকে আমি যে মডেল তৈরি করেছি সেই মডেলটির নাম হলো হেলথ অ্যান্ড ক্লিননেস। এটির বাংলা হলো স্বাস্থ্য এবং পরিষ্কার পরিচ্ছন্নতা। ভূমিকা, আমরা জানি যে স্বাস্থ্য হলো আমরা জানি যে স্বাস্থ্য সকল সুখের মূল। পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে এবং আমরা খনকপুর এমই স্কুলের আজকে যে প্রোগ্রামটা হয়েছে, बच्चारा हानि गिरा बस खाना बुलाऊंगा दिन খনকপুর এমই স্কুলে যেটা আজকে বাচ্চারা যেটা প্রোগ্রাম আছে যেটা কমপ্লিটলি কোনো সময় বাকি আছে। চলেন চলেন আমার মনের ভাই স্ট্যান্ড করলে আমার হাতে দিয়ে তারা বাজল হইতেন তাদের না আমতে দেখা ভিডিও না রে এটা কিটা শুনে এটা বুঝান নি খালি না ওই ভিডিও কি হারাই দিল এটা শুন ভাই এটা ভিডিও না হ্যাঁ ये कितना
ভিডিও দেখেন বাড়ালাম তোমার লাইভটা আমি দেখলাম ওটাই দেখছি আমার এই ড্রেস উঠাইছে না ড্রেস বালা না 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 সুন্দর লাগে আসাও না বে না তুমি মোবাইল দিয়ে ক্যামেরা সুন্দর বাবা দে উঠে দে 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 Yeah.